ছেলেরা বলছে যে সে সুদর্শন হলে আমরা কি, মেয়েরা বলছে সে সুদর্শন হলে আমার স্বামী কি। দেখার পরে আমি দেখলাম যে পাইলাম স্টাইলিশ কোরিওগ্রাফার, দেশ সেরা সুদর্শন বানাই দিল। এটা আবার কেমন বিষয়টা? আমি নিজেকে একজন দেশের সুস্থ সবল সুনাগরিক, একজন সচেতন পুরুষ এবং সচেতন একজন আর্টিস্ট হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করি। আমি একজন দেশের একজন কোরিওগ্রাফার, দেশের একজন ডিজাইনার, এবং আমি একজন গ্রুমার, এবং আমি একজন ব্র্যান্ড প্রমোটার। দ্যাটস ইট। এবং সর্বোপরি আমি সবচেয়ে যেটা পছন্দ করি, আমি সুস্থ সবল একজন ভালো মানুষ। এটা আসলে সুন্দর একটা টাইটেল, সুন্দর একটা পদবি, কিন্তু আসলে বেসিক্যালি যেটা বিষয়টা ঘটেছে, সুদর্শন পুরুষের যে সেরা সুদর্শন পুরুষের যে অ্যাওয়ার্ড নিয়ে কথা হয়েছে বা আমাকে যে টাইটেলটা দেওয়া হয়েছে, আসলে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। হ্যাঁ, গত 25শে জুলাই ছিল একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম, আইকনিক অ্যাওয়ার্ড। সেই অ্যাওয়ার্ডের মধ্যে আমাকে নমিনেশন দেওয়া হয়েছিল মোস্ট স্টাইলিশ ফ্যাশন কোরিওগ্রাফার, একজন স্টাইলিশ কোরিওগ্রাফার হিসেবে। মানে এই দেশের যত কোরিওগ্রাফার আছে তাদের মধ্যে একজন অন্যতম স্টাইলিশ হিসেবে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কিন্তু সেই অ্যাওয়ার্ডটা আমাকে নমিনেশনও দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আমি পুরস্কারও পেয়েছি, এবং আরও অনেক গুণী গুণী শিল্পীরাই পুরস্কার পেয়েছে। আজীবন সম্মাননা ছিল শ্রদ্ধেয় দিলারা জামান ম্যাম, এবং অনেক নাটক, সিনেমা, চলচ্চিত্র, গান এবং ফ্যাশন জগতের অনেকেই পেয়েছে, এবং অনেক জ্ঞানীগুণী ব্যক্তিত্বরাও পেয়েছে। তেমনি আমিও পেয়েছি, বেশ কিছু উদ্যোক্তারা পেয়েছে। তো সেই প্রোগ্রামে গিয়েছিলাম এবং অনুষ্ঠানের মধ্যমণি বা আকর্ষণের কেন্দ্রবিন্দু আমি ছিলাম, কারণ আয়োজকদের টার্গেট ছিল বা একটা সে ছিল আমি যেন, আপনারা ইতিমধ্যে জানেন যে এর আগে বাইফ অ্যাওয়ার্ডেও আমার ওই যে ব্ল্যাক ড্রেসটা নিয়ে খুব তোলপাড় পড়েছিল, প্রচুর ভাইরাল হয়েছিল। তো ওদের একটা ডিমান্ড ছিল যে আমি যেন প্রোগ্রামে সেভাবে করেই যাই এবং ওদের প্রোগ্রামটাকে যেন অনেক আলোকিত করি এবং সবার থেকে যেন ডিফারেন্ট কিছু। সো আমি বরাবরই এখন যে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করি বা যেভাবেই যাই, আমি একটা আলাদা বৈশিষ্ট্য বা আলাদা ব্যতিক্রম হয়েই আরফ খানকে যেভাবে দেখি সেভাবে অ্যাটেন্ড করার চেষ্টা করি। তো সেটাই গিয়েছি, সেটাই অনুষ্ঠানে অ্যাওয়ার্ডও নিয়েছি। সেদিনই বিষয়টা আমার সাথে পজিটিভলি, যে ব্যাপারটা খুবই সুন্দরভাবে স্মুথলি এবং সম্মানের সাথেই ঘটেছে। ঘটে যাওয়ার পরে যেটা হয়েছে যে সেই রাতেই কিন্তু আমার বাবা অসুস্থ হয়। আমরা যখন বাবাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল নিয়ে আসি, ঠিক সেই সময়ই আমি দেখলাম যে অলরেডি ভিডিও ছাড়া হয়েছে এবং সেই ভিডিওগুলোতে ক্যাপশন আসছে, সেরা সুদর্শনের পুরস্কার পেলেন আরফ খান, দেশ সেরা সুদর্শন হয়ে গেলেন আরফ খান, দেশ সেরা সুদর্শনের পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আরফ খান। এই ধরনের আমার কাছে বেশ কিছু রিলস এবং টিকটক সামনে আসলো। দেখার পরে আমি দেখলাম যে পাইলাম স্টাইলিশ কোরিওগ্রাফার, দেশ সেরা সুদর্শন বানাই দিল। এটা আবার কেমন বিষয়টা? হ্যাঁ, এর আগে আপনারা দেখছেন আমার ভিডিওর মধ্যে লিখে দেয় স্টাইল সম্রাট, স্টাইল গুরু, ফ্যাশন সম্রাট, ফ্যাশন জগতের ফ্যাশন আইকন, এগুলো লিখে। ঠিক আছে, যার যেটা ভালো লাগে, পদবি, সুন্দর সুন্দর পদবি কার না ভালো লাগে, আমিও এনজয় করি। কিন্তু মানে এগুলো তো উইদাউট পারমিশন বা উইদাউট নোয়িং মি, এটা দে অলরেডি ডুইং দিস সিন্স লং। সো আমি সেগুলো নিয়ে আসলে আমি কোনো কথাও বলি না, বা কে লিখছে বা কোথায় লিখছে আমি তো কাউকে আসলে চিনি না। এই যে আপনারা এই ভিডিওগুলো করে নিয়ে যাচ্ছেন, আমি কিন্তু একটু পর জানবো না যে আসলে কার কোনটা পোর্টাল বা কে কোথা থেকে ভিডিওটা করছে বা কে কী ক্যাপশন দিচ্ছে। এই জায়গাটায় আপনাদেরও সততা থাকা দরকার এবং একটা শিল্পীকে সেভাবে সম্মান দেওয়া উচিত। আমাদেরও ওটা দেখে ভালো লাগতে হবে, যে তাহলে আপনাদের প্রতি আস্থা বাড়বে। আরেকবার দেখা হবে, আপনাদেরকে আমিই খুঁজবো বা আমরা খুঁজবো, ব্যাপারটা এই কোলাবোরেশনটা থাকতে হবে আমি মনে করি। তো সেখানে সে পুরস্কারটা যখন দেখলাম সুদর্শন, তারপরের দিন সকাল থেকে না, তারপরের দিন 27 তারিখ থেকে, 27 তারিখ আরেকটা অ্যাওয়ার্ড ছিল, সাকসেস অ্যাওয়ার্ড, সেখানেও আমি অ্যাওয়ার্ড পেয়েছি। ওই দিন থেকে দেখলাম সেই 25 তারিখের সেই অ্যাওয়ার্ডের সুদর্শন পুরুষটা বিশাল আকৃতি ধারণ করেছে, এবং তারপরের দিন 28 তারিখ সকালে দেখি একদম অনেক গুণ বেড়ে গেছে, 29 তারিখে তারও বেড়ে গেছে। বাড়তে বাড়তে এটা একেবারে দেশের একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সবাই দেখি আমার ছবি, সবাই দেখি আমার সাথে কোলাস করছে, আরেকজনের সাথে তুলনা করছে। ছেলেরা বলছে যে সে সুদর্শন হলে আমরা কি, মেয়েরা বলছে সে সুদর্শন হলে আমার স্বামী কি। তাদের সাথে কম্প্যারিজন ছবি, আমার বডির মধ্যে, আমার ড্রেসের মধ্যে তাদের চেহারা লাগাচ্ছে, আমার মেকআপ দিয়ে তারা আমার লুক ক্রিয়েট করছে, আমার ছবি আঁকছে, আমার কার্টুন বানাচ্ছে, আমার মিমস বানাচ্ছে, আমার রিলস টিকটক নামিয়ে সেগুলোকে কপি করছে। তো আমি সেগুলো তো দেখে রীতিমতো মানে অবাক এবং ইসে পড়ে গেলাম যে এটা কী ঘটলো বা কী হলো। আস্তে আস্তে বুঝতে পারলাম যে পুরো নিউজ ফিডটা দখল হয়ে গেল এবং সব চ্যানেলগুলো, ন্যাশনাল টিভিগুলো,
টিভি চ্যানেলস অ্যান্ড দৈনিক পত্রিকাগুলো এবং নিউজ পোর্টালগুলো সবাই আরব খানকে নিয়ে দেখে নিউজ করছে, তখন বুঝে গেলাম যে ব্যাপারটা আসলে খুব বড় আকার ধারণ করেছে। কিন্তু আমার বাবা যেহেতু হসপিটালে, আমি আপনাদের সাথে কথা বলতে বা কমিউনিকেট করতে পারছিলাম না, কোনো ওয়েই আমার ছিল না। আমার বাবা এখনও আইসিইউতে। তারপর আমার কাছে মনে হয়েছে সবাই যে ভুলভাল ব্যাখ্যা দিচ্ছে, কেউ কেউ বুঝে ফেলেছে যে আসলে ঘটেছে কি। তারপরও যাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে এবং যে ওইটাই নিয়েই পড়ে আছে যে না সেই সুদর্শন পুরুষ হলো কীভাবে, তাদের উদ্দেশ্যে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু নেগেটিভ অনেক নিউজ আসতেছে, অনেক প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং আমাকে নিয়ে খুবই নানান রকম উদ্বিগ্ন, হ্যাঁ। সো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে আস্তে আস্তে করে হসপিটাল থেকে বের হয়েই সবার সাথে প্রতিদিন একটু একটু করে কথা বলে এটা কভার করা উচিত। কভার করলে তারা আমার ইন্টারভিউগুলো দেখলে অনেকেরই আসলে অনেক ভ্রান্ত ধারণাগুলো চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ইট।